ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে পিএসসি ক্লার্কশিপ এক্সাম সম্পর্কে কিছু কথা বলবো। আমার এক্সপিরিয়েন্স কী হলো কিংবা পরীক্ষা কেমন দিলাম আমি ক্লার্কশিপের যে পার্ট 2 এক্সামিনেশান, তো সেটাই। আর তো তোমাদের কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে ট্রান্সলেশনটা এসেছিলো, মানে বঙ্গানুবাদ ইংলিশে ছিল, সেখান থেকে আমাকে বাংলায় লিখতে হবে। তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক যে মানে কোন ট্রান্সলেশনটা এসেছিলো। আমাদের কিন্তু ট্রান্সলেশন যেটা এসেছিলো সেটা মানে জানা ট্রান্সলেশন ছিল। আশা করি ওটা অনেকেই ভালো মতো লিখতে পেরেছো। মানে ওই যে ছোটোবেলায় আমরা যে কাবুলিওয়ালা পড়েছিলাম, মিনি রহমত, তারপরে যে ছোট্ট রাবেয়ার গল্প, তো ওইটাই এসেছিলো। এই দেখতে পাচ্ছ তোমরা 10 নম্বর যে ট্রান্সলেশনটা, এই ট্রান্সলেশনটা কিন্তু পরীক্ষায় চলে এসেছিলো। এখানে কি দেওয়া আছে, এখানে ইংরেজিতে দেওয়া বাংলায় দেওয়া আছে, সেখান থেকে আমাকে ইংরেজিতে লিখতে হবে। কিন্তু আমার পরীক্ষায় কি এসেছিলো, পরীক্ষায় কিন্তু উল্টোভাবে, মানে এখানে যে রহমত যে সময় আফগানিস্তান থেকে কলকাতা চলে আসে, এইভাবে এটা বাংলায় দেওয়া আছে, সেখান থেকে আমার ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। এটা আছে, এটা কোন জায়গাটায় আছে, এই জিনিসটা আমরা পেয়ে যাব কিন্তু পিকে দে সরকারের যে বইটা। আশা করি আমরা যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিই সকলের কাছে এই বইটা আছে, মেন্সের জন্য এবং প্রিলিমসের জন্য। তো যাই হোক, তো এই বইটার থেকেই কিন্তু এই কোয়েশ্চেনটা একদম পুরোটাই কপি হয়েছে, এই কটা লাইনই পুরোটা কপি করা। তো এইবারে এখানে কি ছিল, ইংরেজিতে ছিল, সেখান থেকে আমাদের বাংলায় অনুবাদ করতে হচ্ছে। তো এইভাবেই ছিল, হোয়েন রহমত হ্যাড কেম টু ক্যালকাটা ফ্রম আফগানিস্তান, হি হ্যাড ব্রট উইথ হিম দ্য ইমপ্রেস অফ হিজ লিটিল ডটার রাবিয়া স্পাম অন আ পিস অফ পেপার। একদম পুরোটা হুবহুটা কিন্তু ইংরেজিতে এরকম ছিল, সেভাবে আমাকে বাংলায় লিখতে হবে। তো এইটা আসলো। তো তোমরা যারা অনেকে হয়তো মানে বুঝতে পারছো না যে কি দিয়েছিল, আমি কি ঠিকঠাক লিখেছি কি না, তোমরা কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারো। তো এই তো গেল ট্রান্সলেশনের কথা। তো আমিও এটা তাই প্র্যাকটিস করেছিলাম, মানে ইংরেজিতে প্র্যাকটিস করেছিলাম, সেটা সেখান থেকে বাংলায় লেখা ছিল, সেখান থেকে আমি ইংরেজিতে লিখেছিলাম, আর এখানে পুরো উল্টো এসেছে। তো তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিও পুরোটা। তো দেখো পিএসসি কিন্তু সত্যি হুবহু কিন্তু বলে না, আমাদের অনেকেই বলে পিএসসি হুবহু বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো কিন্তু মানে পাতি ভাষায় বলতে গেলে একদম কপি করে। বিভিন্নবার দেখা গেছে এটা। তো এক্ষেত্রেই তাই হলো। তো তারপরে আমরা চলে আসবো, যে এটা তো বাংলা গেলাম বঙ্গানুবাদের ক্ষেত্রে। তারপরে আমরা কিসে চলে আসবো, এই যে তোমার ধরো যে বাংলা আমাদের আর যে থাকে সারাংশ থাকে, এবং তার সাথে সাথে কী থাকে আরেকটা থাকে হচ্ছে প্রতিবেদন। সেটাও কিন্তু একদম পুরোটাই হুবহু কমন ছিল। এবার কোন বই থেকে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, কোন বই থেকে জিনিসটা কমন এসেছিল বিষয়টা। তো আমি পরে বইয়ে এসে মিলিয়ে দেখছি যে বাবা কমন ছিল। এবার বিভিন্ন জায়গায় ইউটিউবে কিংবা অন্যান্য জায়গায় স্যারেরা তো করায়, তো সেটা তো ঠিকই আছে, এবং তার সাথে সাথে বইয়েও এই জিনিসগুলো কিন্তু একদমই কমন ছিল। এই যে দেখতে পাচ্ছ, এই যে রিপোর্টটা এসেছিলো এখানে, এই দেখো, এই যে আর্সেনিক দূষণ সম্পর্কে। আর ওখানে একটু কোয়েশ্চেনটা এইভাবে ছিল যে কলকাতায় যে মানে পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলায় যে আর্সেনিক দূষণ হচ্ছে, সেগুলো প্রতিকারের মানে এই ব্যাপারগুলো সেটা সম্পর্কে এইভাবে এসেছিলো বিষয়টা। তো আর এখানে তো ওই জিনিসই আছে, সম্প্রতি রাজ্যের আর্সেনিক দূষণ সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করুন, এইভাবেই লিখতে হবে বিষয়টা। তো আমি এসে দেখলাম যে হ্যাঁ, বইয়ে তো আছে, মানে কোথাও একটা দেখেছিলাম, বিভিন্ন জায়গায় পড়েছিলাম, তো অবশ্যই আছে। তো তার সাথে সাথে কিন্তু বইয়েও আছে বিষয়টা, একদম বইয়েও হুবহু আছে। তো তোমরা যারা লিখে এসেছো, কিভাবে লিখে এসেছো সেটা একটুখানি তোমরা কিন্তু দেখতে পারো, এখানে মিলিয়ে নিতে পারো, যে এইভাবে কিছুটা যদি মিল থাকে তার মানে বুঝতে পারবে ঠিক আছে। এবার যেহেতু লেখা তো যে যার মতো করে লিখতেই পারে। তো এই যে পুরো আর্সেনিক দূষণটা এটা এসছে। আর তার সাথে আরেকটা জিনিসও ছিল, আরেকটা কী ছিল বলো তো, সারাংশ। হ্যাঁ, সারাংশটা যেটা ছিল ওটাও কিন্তু মানে একদম কমনের মধ্যেই এসছিল, মানে কড়া সারাংশটা অনেকেরই হয়তো, আর টপিকটা অনেকের হয়তো জানা ছিল, এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যর যে বিষয়টা আছে, এটা এই যে দেখতে পাচ্ছ একদম হুবহু কমন কিন্তু। এই যে বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বিচিত্রের মধ্যে ঐক্য স্থাপন, ইহায় ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষ পার্থক্যকে বিরোধ বলে জানে না। একদম একদম এই রকমভাবেই ছিল কিন্তু, ভারতবর্ষের এই গুণ থাকাতে সেম জিনিসই কিন্তু, মানে এই জিনিসটাই পুরো একদম এই জিনিসটাই পুরো কপি করা ছিল তোমার হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো তোমরা যারা এই রিলেটেড মানে এটা একটা হেডিং দিয়েছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমিও এরকম টাইপেরই হেডিং দিয়েছি এটার।
তো কারণ সবাই আশা করি কম বেশি দেবে। তো একদম দেখতে পাচ্ছ পুরোটাই মানে আমরা যে বাংলাটা যেটা করেছি ট্রান্সলেশন, সেটাও একটা বই আছে। এবার দেখো আমাদের কাছে তো সবার কাছে অনেক রকম বই আছে, কিন্তু অত তো করা সম্ভব হয় না। তো একটু তাও চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। তো ৩টা জিনিসই কিন্তু একদম হুবহু মানে ওইটা পিকে দে সরকারের বই থেকে, আর এটা আরেকটা বই থেকে যে প্রশান্ত নেমুর বইটা রয়েছে বাংলা দিশারি, তো সেখান থেকে কিন্তু কমন এসছে। তো তারপরে যে রিপোর্টটা ইংলিশ আছে, তো ইংলিশটাও যদি আবার পাই সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মানে ইংলিশ যেটা ছিল এই যে মানে ডগ লাভার সোসাইটি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, সেই উপলক্ষে একটা লিখতে বলেছে। তো ওইটায় আরেকটাও ছিল। তো আমি ওই ইয়েটাই লিখেছিলাম, ওটা ওই রিপোর্টটাই লিখেছি। আর তার সাথে সাথে আরও একটা ছিল এই যে ডিজিজ রিলেটেড, মেমোরি লস, আলজাইমার্স ডিজিজ, এই রিলেটেড একটা প্রেসিস ছিল। আর আরেকটা তোমার ধরো যেটা ট্রান্সলেশন, যেটা ছিল ইংলিশ ট্রান্সলেশন, সেটা আমাদের মানে কী কী করা উচিত, ধরো পরিবেশকে ক্লিন রাখা উচিত, এরকম টাইপের একটা ট্রান্সলেশন ছিল। যদিও ইংলিশ ট্রান্সলেশনটা খুব একটা কঠিন ছিল না, সহজই, কিন্তু একটু লেন্দি ছিল। মানে ক্লার্কশিপ এর ওই সময়ের মধ্যে অতটা করে ওঠাটা না একটু মুশকিল হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পারলাম আমি শেয়ার করার চেষ্টা করলাম। আর আমার পরীক্ষা বলতে হয়েছে মানে মোটামুটি হয়েছে, আমি 5টা টপিক মোটামুটি ভালোভাবে কভার করেছি। আরেকটা টপিক পুরোটা একদম যে শেষ করা, যেটাকে বলে না একদম ভালো মতো মনের মতো করে করা, আরেকটা টপিক সেটা মানে হয়নি। 5টা টপিক ভালো মতো হয়েছে, আর আরেকটা টপিক মানে মোটামুটি আর কি মানে মনে হচ্ছিলো আরেকটু সময় থাকলে আমি ভালো করে লিখে মানে ভালো মতো একটা কনক্লুশন ড্র করতে পারতাম, এই মানে ইংলিশ রিপোর্টটা আর কি, যেহেতু ওটা আমি লাস্টে লিখেছি। তো এই হলো আমার বিষয়। তো প্রথমে আমি ট্রান্সলেশন দিয়ে শুরু করেছিলাম, যেহেতু দেখছিলাম ওটা তো সকলেরই জানা বিষয়টা, মানে যারা ওখান থেকে করেছে আর কি, ওই গল্পটা পড়েছে। তো ওই জন্য ট্রান্সলেশন দিয়ে শুরু করেছিলাম। তারপরে বাংলা তো ইয়েগুলো করলাম, তোমার ধরো বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা, তারপর রিপোর্ট রাইটিং, এবং তারপরে ইংলিশ ট্রান্সলেশন প্রেসিস, এই করতে করতে লাস্টে ইংলিশ রিপোর্টটা লিখেছি। তো ইংলিশ রিপোর্ট যেটা আছে সেটা কিন্তু আমার খুব একটা যে মনের মতো হয়েছে বলবো সেটা হয়নি, কিন্তু 5টা টপিক মোটামুটিভাবে লিখেছি। আর ওইটাও লিখেছি, মানে 6টা টপিক যেটা একদম যে ছেড়ে আসা সেটা করিনি। তো কাটাকাটিও একদমই করিনি পেপারে। তো এখন দেখা যাক কী হয় তারপরে। কিন্তু আরেকটা যে লাস্ট রিপোর্টের টপিকটা আরেকটু ভালোভাবে লিখতে পারলে আমার ভালো একটা স্যাটিসফ্যাকশান হতো। তো যাই হোক, আমি তো আমার এক্সাম কেমন হয়েছে সেটা সবটা শেয়ার করলাম। এবার তোমরাও কিন্তু শেয়ার করতে পারো যে তোমাদের এক্সাম কেমন হলো, কিংবা তোমরা খুব 6টা টপিকই খুব ভালো মতো করে লিখে আসতে পেরেছো কি না, বা কার কী প্রবলেম হলো। আমার যেমন ধরো ঘরে রায়গঞ্জে পড়েছিল, তো গিয়েই দেখি বেঞ্চটা পুরোটা ফাটা এবং চেরা, ফাটা চেরা একদম। ওইখানে যদি আমি লিখি না একদম পুরো পেন ঢুকে যাবে। তো সেই জায়গায় আমার পাশে একজন এসছিল না, একটু সরে বসে লেখা, মানে এরকম নানান হচ্ছিলো, কিন্তু স্যার বলছিল না ওখানেই বসতে হবে, ওখানেই বসে লেখার কথা বলছিল। তারপর খাতা নেওয়ার সময় আবার অন্য দিক থেকে নিচ্ছিলো, এরকম মানে নিয়েছিল। যেহেতু আমি একটু ওই সাইডে সরে বসেছিলাম জন্য একদম পুরোটা ফাটা, ওখানে লেখা যাবে না। এরকম নানান এক্সাম হলে তো নানা রকম প্রবলেমের সাথে সকলকেই ফেস করতেই হয়, কম বেশি, কেউ কম কেউ বেশি, ওই করে করেই কিন্তু 5 মিনিট চলে যায়, মাঝে আবার সই করা, এরকম অনেক রকম ব্যাপার থাকে। তো আসে তো 5 মিনিট কমে, কিন্তু বাড়িতে তো আমরা ওই 1 ঘন্টায় পরীক্ষা দিয়েছি। ওইখানকার ওই 5 মিনিটটাই বিশাল, মানে ওই সময়ের মধ্যে একটা টপিক ভালো মতো কভার করা যায়। এই আর কি, সব মিলিয়ে আমার এক্সামের যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এক্সপিরিয়েন্সও আমাকে কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, এটা তো শেষ হলো। এরপরে যেমনই হোক না কেন, একটুও যদি মনের মধ্যে আশা থাকে যে না, আমরা যাদের ধরো আমার প্রিলিমসে কেমন ছিল, এই মোটামুটি কত মার্কস যে ছিল, হ্যাঁ 68.5 মতো ছিল। এবার তারপরে এখানে কত হবে জানি না, যদি অ্যাভারেজ আমি বলছি, যদি খুব কমও হয় তাও যদি হচ্ছে 50, 55, 60, মানে 50 থেকে 60-এর মধ্যে যদি দেয় তাহলে তো হয়ে যাওয়ার কথা। এখন জানি না, এটা কিন্তু পুরোটাই স্যারের উপর ডিপেন্ড করে, কারণ ডেসক্রিপটিভ একটা স্যারের মনে হলো যে লেখাটা খুব ভালো হয়েছে, আমি 15-এর মধ্যে 10 দিই। একটা স্যার বললো যে না, আমি 10 দেবো না, 9 দিই। এরকম করে প্রত্যেকটা টপিকে যদি 1 নম্বর করেও কম হয়, একটা খাতায় যদি 2টো স্যার দেখে তাও তো 6 নম্বর কম হয়ে যায়। তো এই ক্ষেত্রেই কিন্তু একটা লাক কিন্তু ভ্যারি করে। কিন্তু যাদের হয়তো প্রিলিমসেও খুব ভালো বিশাল নাম্বার তোলা আছে এবং তার মেন্সটাও খুবই ভালো হয়েছে, তাদের ক্ষেত্রে মানে লাকের বিষয়টা একটু কম থাকে। কিন্তু যাদের প্রিলিমসে মোটামুটি আছে আর হচ্ছে মেন্সের ক্ষেত্রেও মোটামুটি একটা হয়েছে, তাদের ক্ষেত্রে লাকটা কিন্তু অনেকটাই মানে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আগেরবার তো পুরো অনেকটাই লাকের উপর বেস করেই হয়েছিল, আগেরবার আমি মেন্স দিয়েছিলাম।
যাই হোক, এবার কি হবে না হবে সেটা আমি বলতে পারছি না। তবে এক্সাম হয়েছে, মোটামুটি হয়েছে। তবে রিপোর্টটা যদি আরেকটু ভালো করে লিখতে পারতাম তবে আরেকটু স্যাটিসফ্যাকশান আসতো মনে। তো দেখা যাক। এখন রেজাল্ট কথা বলবে। তো আমাদের তো এখন ক্লার্কশিপটার জন্য যে লাস্ট যেটা টাইপিংটা আছে হবে কি হবে না সেটা তো আমরা কেউ জানি না। রেজাল্ট দেওয়ার আগে পর্যন্ত আমাদের সকলকে এখন যাদের মনে একটু হলেও আশা আছে যে হতে পারে, হওয়ার চান্স আছে, তারা কিন্তু টাইপিংটা শুরু করে দাও। আর তার সাথে, সাথে আমার যেমন সামনে WBCS প্রিলিমস আছে মার্চে, হওয়ার তো কথা হবে কিনা জানি না। তার আগে আবার এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি আছে। তো এই এনটিপিসি কবে হবে এখনও তো আমি ঠিক ওই দিকটা আসলে দেখিনি। তো এই পরীক্ষাগুলো নানান পরীক্ষা আছে, মেন হচ্ছে WBCS আর তার সাথে ক্লার্কশিপের টাইপিং প্র্যাকটিস। তো এগুলো করে যেতে হবে। আবার এখন বেশ কয়েকদিন রাইটিং নিয়ে মেতেছিলাম। এখন আবার অন্যদিকে শিফট করতে হবে, মানে সব সাবজেক্ট পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, যে সমস্ত সাবজেক্ট। তো আমি কীভাবে কী পড়ছি না পড়ছি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকের মতো এটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।